হাই ফ্রেন্ডস, শেয়ার বাজার রহস্য চ্যানেলে আপনাদের স্বাগত। গুপ্তধনের সন্ধানে আমরা এগিয়ে চলেছি একের পর এক এপিসোড নিয়ে। আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। ফ্রেন্ডস, আমি বলেছিলাম আপনাদের শনি রবি সোম 3 দিন ছুটির দিন। সুতরাং এই 3 দিন ছুটিতে বা যে কোনো সময় ছুটিতে আমরা কিন্তু আমাদের নলেজটাকে শেয়ার বাজারের উপর রিফ্রেশ করতে থাকবো। নতুন নতুন কিছু কিছু জিনিস আমরা শেখার চেষ্টা করব। সেই লক্ষ্যে আজ আমি যে টপিকটা নিয়ে এসেছি সেটা হচ্ছে কি, এনিমি অফ শেয়ার বাজার। ফ্রেন্ড, শেয়ার বাজারের সবচেয়ে বড় শত্রু কে? শেয়ার বাজারের সবচেয়ে বড় শত্রু হচ্ছে, এটা যে কোনো দেশের জন্যই, শুধু আমাদের ইন্ডিয়ার জন্য নেই, যে কোনো দেশের রাজনৈতিক অস্থিরতা হচ্ছে শেয়ার বাজারের বড় শত্রু। শেয়ার বাজার চায় একটা স্টেবল গভর্নমেন্ট, একটা স্ট্রং গভর্নমেন্ট, যারা সমস্ত সিদ্ধান্ত নেয়ার মতো ক্ষমতা রাখে। কোথাও কোথাও দেখা যায় যে এই অনেক সময় দেখা যায় অনেক দল মিলে একটা সরকার করে, সেক্ষেত্রে তাদের কিছু বাধ্যবাধকতা থাকে, অনেক উইক ডিসিশন তাদেরকে নিতে হয়। শেয়ার বাজার কিন্তু সেটা বেশি পছন্দ করে না। শেয়ার বাজার চায় একটা স্থির গভর্নমেন্ট এবং যাতে সেই গভর্নমেন্ট স্ট্রং সিদ্ধান্ত নেয়। দ্বিতীয় বড় কারণ হচ্ছে, শত্রু হচ্ছে ইনফ্লেশন। ফ্রেন্ডস, যদি আমরা আমাদের ব্যক্তিগত জীবনের দিকে কথা ভেবেই কথাবার্তাগুলো বলি, দেখুন আমার রোজগার বাড়ছে, কিন্তু আমার যে রোজগারটা বাড়ছে, নিত্য নতুন জিনিসের যে দাম বাড়ছে, আমার রোজগার বাড়াটা আর জিনিসের দাম বাড়াটা দেখা যাচ্ছে রোজগার বাড়ার তুলনায় জিনিসের দাম আরো বেশি বেড়ে যাচ্ছে। তাহলে আমার রোজগার বেড়ে লাভই নেই। এটাই হচ্ছে ইনফ্লেশন। অর্থাৎ দেশ চায় তার যে গ্রোথ হচ্ছে, সেই গ্রোথটার তুলনায় যেন ইনফ্লেশন বেশি না বাড়ে। ইনফ্লেশন যদি বাড়ে তাহলে কি হবে না, গ্রোথটার তুলনায় ইনফ্লেশন বেশি হয়ে গেলে তাতে কোনো লাভ নেই। সুতরাং সরকার যখনই ইনফ্লেশন বেড়ে যায় তখন তারা চেষ্টা করে ইনফ্লেশনকে কমানোর জন্য, এবং ইনফ্লেশন যখন বেড়ে যায় তখন গভর্নমেন্টের কাছে কিছু টুলস থাকে, যে টুলসটাকে তারা ব্যবহার করে এই ইনফ্লেশনটাকে কমানোর চেষ্টা করে। তার মধ্যে সবচেয়ে বড় টুল হচ্ছে যত ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি সেগুলোকে কমানো। অর্থাৎ আজকে বড় বড় কোম্পানি প্রচুর লোন নেয়, লোন নিয়ে তাদের ব্যবসা বাড়ায়, কিন্তু গভর্নমেন্ট কি করে, লোনের কস্ট বাড়িয়ে দেয়। আপনি আজকে 6% হারে কি 7% হারে আপনি লোন পাচ্ছেন, যদি সেই পার্সেন্টেজটা 8% করে দেওয়া হয়, 9% করে দেওয়া হয়, তাতে কি হবে, কোম্পানি তার ডেভেলপমেন্ট অ্যাক্টিভিটি, আরো প্রজেক্ট লাগানো, এগুলো কিন্তু অনেক কম করবে, তখন কর্মসংস্থান কম হবে। তাহলে ধীরে ধীরে লোকের পারচেজিং পাওয়ারও, রোজগার যখন বাড়বে না তখন তার পারচেজিং পাওয়ার কমে যাবে। এইভাবে কিন্তু সরকার চেষ্টা করে, বিশেষ করে আমাদের দেশের ক্ষেত্রে রিজার্ভ ব্যাংক, তারা চেষ্টা করে এইভাবে কিন্তু ইনফ্লেশনটাকে কন্ট্রোল করার জন্য। যেমন আমেরিকাতে ফেডারেল রিজার্ভ ও ওইভাবেই তাদের যে 40 বছরের রেকর্ড ইনফ্লেশন হয়ে গেছিল সেটাকে কমানোর জন্য আজকে আমেরিকাতে সুদের হার অনেক বেশি হয়ে গেছে হিস্টোরিক্যালি। কারণ তারা করোনার সময় যে টাকা ছাপিয়ে ইনফ্লেশনকে তৈরি করেছে, সেটাকে মানে কি 40 বছরের ঊর্ধ্বে চলে গেছিল, সেটাকে কন্ট্রোল করার জন্য আজকে আমেরিকাতে কেউ যদি বিজনেস লাগাতে চায়, তাকে যে লোন নিতে হবে, সেই লোনের উপর যে সুদ দিতে হবে, সেই সুদটা প্রচুর। বা যারা লোন নিয়ে রেখেছে, আপনি দেখবেন আমেরিকার অনেক ব্যাংক ডিফল্ট হয়ে যাচ্ছে,
তার কারণ হচ্ছে যে ধরুন কেউ 1% ইন্টারেস্টের সময় লোন নিয়েছিল, আজকে সেই ইন্টারেস্টটা বেড়ে 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 চলে এসছে 4%, 5%। অর্থাৎ সেক্ষেত্রে যারা লোন নিয়েছিল তারা লোন চুকাতে পারছে না। তো এটাই হচ্ছে মূল লজিক, অর্থাৎ ইকোনমিক যে অ্যাক্টিভিটি সেটাকে স্লো ডাউন করে দেবে, যাতে লোক কাজ না পায়। লোক কাজ না পেলে লোকে রোজগার কম হবে, লোকে রোজগার কম হলে লোকে খরচ কম করবে। কথাটা বোঝাতে পারছি? সুতরাং ইনফ্লেশন হচ্ছে সরকারের মানে শেয়ার বাজারেরও একটা বড় শত্রু। ইনফ্লেশন না বাড়লে সবসময়ের জন্য কিন্তু সবকিছু জিনিস স্টেবল থাকবে, তখন সরকার চেষ্টা করবে গ্রোথটাকে কিভাবে আগে বাড়ানো যায়। আমাদের দেশের ক্ষেত্রে তৃতীয় যে শত্রু হচ্ছে অয়েল প্রাইস বাড়া। ফ্রেন্ডস, আমরা 80% আমাদের কিন্তু তেল কিনতে হয়, জ্বালানি। এবারে তেলের দাম যদি বাড়ে তাহলে কি হবে না, পেট্রোল, আমরা যে পেট্রোল কিনছি তার দাম বাড়াতে হয়, এবং তার যে একটা চেন ফ্যাক্টর আসে, তখন লরি থেকে বাস থেকে শুরু করে সব জায়গাতে কিন্তু সেই বৃদ্ধিটা এফেক্ট পড়ে। এবং সেই বৃদ্ধিটা যখন এফেক্ট পড়ে ইন্ডিভিজুয়াল লেভেলে, আপনার উপরেও তার একটা প্রেশার আসে। প্লাস জিনিসপত্র ক্যারি করতে গিয়ে তাদের যদি ভাড়া বেড়ে যায় তখন জিনিসপত্র কস্টলি হয়ে যায়। সুতরাং তেলের দাম বাড়া আমাদের মতো দেশের ক্ষেত্রে কিন্তু সবচেয়ে প্রধান শত্রু। সুতরাং এই জিনিসগুলো আপনারা মাথায় রাখবেন যে শেয়ার বাজার যদি ওপরে আছে এবং যদি সেক্ষেত্রে ইনফ্লেশন প্রচুর হাই হয়ে যাচ্ছে, তাহলে কিন্তু তখন আপনাকে সাবধান হয়ে যেতে হবে। হঠাৎ করে তেলের দাম বেড়ে যাচ্ছে, যেমন ধরুন ইউক্রেন রাশিয়া ওয়ারের সময় তেলের দাম বেড়ে যাওয়ার জন্য আমাদের কি হয়েছে, যে তেলটা আমরা 80 টাকা করে কিনতাম সেটা আমাদেরকে 100 টাকা করে কিনতে হচ্ছে বাইরে। সেক্ষেত্রে তাহলে আমাদের দেশের যে রোজগারের উপর একটা প্রেসার পড়ছে। আমাদের দেশের রোজগারটা তো কনস্ট্যান্ট, যেটাই রোজগার থাকুক না কেন, আজকে যদি আমাকে তেল কিনতে বেশি টাকা দিয়ে দিতে হয় তাহলে অন্য কোথাও না কোথাও আমাদের ঘাটতি থেকে যাবে। তাহলে তিনটের কথা বললাম। দ্বিতীয়ত হচ্ছে ডলার। ডলার উইকনেস। যদি আমাদেরকে বেশি ডলার, আমাদের দেশে দেখুন, আমি যে তেলটা কিনছি আমাকে তো ডলারে পেমেন্ট করতে হচ্ছে। তার মানে আমাকে যদি ডলারের দাম, ডলার যদি উইক হয়ে যায় মানে সেক্ষেত্রে আমাদের উল্টোটা হবে। আমাকে যদি ডলার কিনে পেমেন্ট করতে হয়, আজকে 80 টাকাতে যদি আমি $1 কিনে পেট্রোল প্রাইস দিচ্ছি, আর সেটা যদি আমাকে 83 টাকা দিয়ে কিনে দিতে হয়, তাহলে এর মধ্যে তাহলে ডিফারেন্সটা কি হলো? আমি কোনটা চাইবো? আমি 80 টাকাতে দিতে চাইবো। সেক্ষেত্রে আমাদের দেশের যেটা বলা হয় ডলার উইকনেস, মানে ডলারটা যাতে না মানে হয়, না বাড়ি। অর্থাৎ সেক্ষেত্রে যত ডলারের দাম ইন্টারন্যাশনাল মার্কেটে কম থাকবে তত কিন্তু আমাদের জন্য সুবিধা। ধরুন 80 টাকা ডলার ছিল, এখন হয়ে গেছে প্রায় 83 থেকে আস্তে আস্তে করে নামছে, 82-র কাছাকাছি এসছে। এই যে 1 টাকা কমা, এটা কিন্তু আমাদের দেশের জন্য বিশাল বড় এফেক্ট। তো আমরা কি চাইবো, ডলারটা যাতে 83 না গিয়ে 82 থেকে 81 আসে। 81 এলে কি হবে, আমরা কম টাকা দিয়ে একটা ডলার কিনতে পারবো। তাহলে যত কম টাকা দিয়ে ডলার কিনতে পারবো সেটা কিন্তু আমাদের জন্য ভালো। এর আবার একটা অন্য এফেক্টও আছে। যেমন ধরুন আমাদের দেশে যে সফটওয়্যার কোম্পানিগুলো, এই সফটওয়্যার কোম্পানিগুলো কিন্তু অন্যান্য দেশে ব্যবসা করে কিন্তু ডলার রোজগার করে। তাদের ক্ষেত্রে কিন্তু এর উল্টো ক্যালকুলেশনটা চলে। তারা চায় ডলারটা ইন্ডিয়াতে নিয়ে এসে তারা কত বেশি টাকা পাবে, তারা তো বেশি টাকা চাইবে। সুতরাং এগুলো হচ্ছে উল্টো মানে কোরিলেশন আছে। তো মেইন জিনিস হচ্ছে আপনি যখনই শেয়ার বাজারে আপনারা আছেন তখনই আপনাদেরকে কিন্তু এই জিনিসগুলো খুব খেয়াল রাখতে হবে যে পলিটিক্যাল ইনস্টেবিলিটি আছে। যদি এরকম অবস্থা হচ্ছে তখন আপনাকে সাবধান হয়ে যেতে হবে। আপনি কিছুটা শেয়ার বিক্রি করে কিছুটা ক্যাশে থেকে যাবেন। যদি ইনফ্লেশন বেড়ে যাচ্ছে তাহলে ভাববেন যে গভর্নমেন্ট টাইট পলিসি নিয়ে আসবে যাতে গ্রোথ কমে যায়। গ্রোথ কমে যায় গেলে শেয়ার বাজারে কিন্তু বিক্রি চলে আসবে। তেলের দাম বাড়লে কিন্তু শেয়ার বাজার পড়তে শুরু করে। ডলারের দাম বাড়লে কিন্তু ডলার যদি উইক হতে থাকে সেটাও কিন্তু আমাদের শেয়ার বাজারের জন্য
ক্ষতিকারক। সুতরাং এইগুলোই হচ্ছে শেয়ার বাজারের মূল শত্রু। আশা করি কিছুটা আপনাদের বোঝাতে পারলাম। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন এই চ্যানেলটা। পুরোনো ভিডিওগুলো বারবার ধরে দেখুন ফ্রেন্ডস। দেখুন, টিপস নিয়ে শেয়ার বাজারে ইনভেস্ট করাটা ঠিক কথা নয় যদি না আপনি ব্যবসাটা বোঝেন। আর এই ব্যবসা এমন কোনো রকেট সায়েন্স নয়, শুধু একটু টাইম দিয়ে জিনিসগুলোকে বুঝে নিতে হবে। তাই আমার পুরোনো ভিডিওগুলো দেখুন এবং সেক্ষেত্রে কি কি সন্দেহ আসছে আপনি প্রশ্ন জিজ্ঞেস করুন। ঠিক আছে বন্ধু, রাখছি তাহলে এখন। পরের ভিডিওতে আবার দেখা হবে। নমস্কার।